ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়েছিল, সেই জন্য আর কোনো কথা না বলে সোজা রান্নাঘরে ঢুকে গিয়েছিলাম। তো চলো রান্নাটাকে বসিয়ে দিই, তারপর তোমাদের সাথে গল্প করা যাবে। আজকের একটু বাবা চিকেন এনেছিল, সেই চিকেনটাই হবে। আর সোনা মায়ের জন্য একটু চিকেন স্যুপ করে দেবো। মায়ের ভাত অলরেডি হয়ে গেছে, আর সোনা মায়েরও ভাত হয়ে গেছে, শুধু চিকেনটা করলেই হয়ে যাবে। আর তার মধ্যে দেখতেই পাচ্ছ আমাদের অতিথি চলে এসেছে। অনেকদিন পর কিন্তু এখন করে আসছে দেখছি। এখন আবার দেখি দুবার তিনবার করে আসে। মাঝখানে কদিনের জন্য মনে হয় কোথাও ঘুরতে গেছিল, তাই আসা বন্ধ করে দিয়েছিল। তো এখন আবার আসছে। তো চলো বেশি না কথা বলে আগে রান্নাটা বসিয়ে দিই, তারপরে তোমাদের সাথে কথা বলা যাবে। বড় জার থেকে তেল ঢালতে না কড়াতে খুব অসুবিধা হয়, তাই এই ছোট বোতলে তেল ঢেলে রাখা হয়। ওখান থেকে ঢালতে খুবই সুবিধা হয়। আর এদিকে মাংসর আলুটা ভাজা বসিয়ে দিয়েছি একটু নুন আর হলুদ দিয়ে। দেখতেই পাচ্ছ আলুর টুকরোগুলো সব টেরা বেঁকা কাটা। আসলে এগুলো তো আলু ভাতে বা অন্য কিছুর জন্য মা কেটেছিল। আর বাবা বাজার থেকে মাংস আনবে আগে থেকে কিছুই বলেনি, হঠাৎ করে নিয়ে এসেছে। এনেই বলছে মাংসর ঝোল আর ভাত কর। আগে থেকে বলে তো সেই বুঝে জোগাড় করে রাখবো বলো, সব ওলটপালট হয়েছে। সোনামায়ের মাছের ঝোলের জন্য যেরকম মা প্রত্যেকদিন সবজি কেটে রাখে, ঠিক সেরকমই কেটে রেখেছিল। পটল, লাল আলু, গাজর, এইসব। এবারে কি করব, চিকেনের লাস্টে স্যুপ করে দিয়েছিলাম সোনামায়ের জন্য। তেলের ওপর আজকের আর করিনি, একটু বাটার দিয়েছিলাম, দিয়ে সবকিছু দিয়ে একটু ভাজা ভাজা মতন হয়ে যেতেই হালকা করে ওর মধ্যেই টমেটো কুচি, আদা বাটা, রসুন বাটা আর হালকা করে গোলমরিচের গুঁড়ো, একটু নুন, একটু হলুদ দিয়ে সবকিছু দিয়ে ভালো করে কষিয়ে কষিয়ে একটু ঢাকা দিয়ে রেখেছিলাম। আর একটু বেশি করেই করেছিলাম। বাবা বলেছিল রাত্রে আমি ওই স্যুপ দিয়েই রুটি খাবো। আর সোনা মায়েরও যেহেতু দুবেলা, এবেলা ওবেলা দুবেলাই খাবে, সেজন্য একটু বেশি করেই করেছিলাম। আর এদিকে দেখো মোটামুটি কিন্তু আমার আলুটা ভাজা হয়ে গেছে, আমি একটু লাল লাল করে ঢাকা দিয়ে দিয়েই ভেজেছি। আর তেলটা আমি একটু কমিয়ে নিলাম, কেননা রোজ রোজ রিচ খাবার খেতে ভালো লাগে না। আজকের মাংসের ঝোলটা একটু পাতলা করে চলচলে ঝোলই করব, বেশ ভালো লাগে কিন্তু মাংসের ঝোল আর ভাত খেতে। তো সেই রকমই করার ইচ্ছা আছে, সেজন্য তেলটা কমিয়ে নিলাম অনেকটাই। ওর মধ্যে একটু গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। এবারে চলো পেঁয়াজগুলো দিয়ে দেবো। ভালো করে পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিয়ে তার মধ্যেই একে একে মশলাগুলো দিয়ে মাংসটা কষিয়ে নেবো। আর ওদিকের মাংসটা দেখো মোটামুটি কিন্তু কষানো হয়ে গেছে, বেশি কষাবো না, প্রেশার কুকারে দেবো তো, ওই মশলার গন্ধটুকু গেলেই হবে। তো সেরকমই কষিয়ে নিয়েছি। আর পেঁয়াজটা এদিকে হালকা হালকা ভাজা হচ্ছে। আর আমি তো ভয় পাচ্ছি এই প্রেশার কুকারে সবটা ধরবে কিনা। তো দেখলাম যে ধরে গেছে, কিন্তু একটু ভয় লাগছে, পুরো মুখোমুখি হয়েছে তো। এতটা মুখোমুখি দিই না, আর ছোট্ট প্রেশার কুকার তো, জানি না, ভয় লাগে বাবা যদি বাস্ট ফাস্ট করে। তো যা হোক করে একটু জল টল দিয়ে বসিয়েই দিয়েছি, থাক দেখা যাক কি হয়। আর এদিকে ওই পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যেতে ওই মশলা টশলা দিয়ে এবার একটু কষিয়ে নেবো। আর ওদিকে কিন্তু মাংসটাকে আমি ভালো করে জল ঝরাতে দিয়েছি। দেখো এইভাবে যদি ঝরিয়ে নেওয়া যায় না জলটা, তাহলে একদম মাংসটা শুকনো শুকনো থাকে। আর ওই মশলাতে দিলে না জল বেরোয় না বেশি, বেশ ভালো সুন্দর কষা কষা হয় শুকনো শুকনো ভাবে। সে ছোটবেলার কথাগুলো মনে পড়ে যাচ্ছে। মা যখন কষা মাংস করতো, তখন ওই বাটি ধরে দাঁড়িয়ে থাকতাম, এক টুকরো কখন দেবে, কষা মাংস খাবো। সত্যি ঘরের কথা, সেই দিনগুলো না খুব মিস করি। এখন যতই নিজের হাতে করি না কেন, মনে হলেও না ওই তুলে এক টুকরো খাওয়া যায় না, কেমন যেন বাঁধো বাঁধো থাকে না। যতই হোক শ্বশুর বাড়ি বলে কথা, সবাইকে না দিয়ে এক টুকরো মুখে তোলা যায় না। তবে আমার মা যেরকম আমাকে দিত, আমি এখন থেকে কিন্তু সোনা মাকেও দিই। একটা বাটিতে ছোট্ট করে একটা টুকরো নিয়ে ওকে বসিয়ে দিই, ও দেখি সুন্দরভাবে খেয়ে নেয়। আর আমি সেই আমার ছোটবেলাটাকে ফিল করতে পারি, খুব ভালো লাগে গো। তো যাই হোক চলো মাংসটাকে ভালো করে কষাতে থাকি এখন। সেই থেকে তো এদিকে করে যাচ্ছি, ইন্ট্রো দেওয়ার সময় কিন্তু আজকের একটুও পাইনি। তো এখন ঘড়িতে বাজে আগে কটা তোমাদেরকে বলে দিই, 12টা 7। সেই জন্যই আমি চটপট স্নান করে ঠাকুর দিয়ে সোজা রান্নাঘরে ঢুকে গিয়েছিলাম। আজকে একটু রুটিনটা চেঞ্জ হয়ে গেছে। সকাল সকাল মা অন্যদিনে স্নান করে পুজো দেয়, আজকের মায়ের স্নান করা হয়নি সকালবেলা, খুব মাথা ব্যথা করছিল। তো সেই জন্যে মা গেল এখন সব রান্নার জোগাড় টোগাড় করে দিয়ে স্নানে। আর আমি সেই জন্যে রান্নার এদিকে স্নান টান করে পুজো দিয়ে ঢুকে গিয়েছিলাম, স্ত্রীকে পড়তে বসিয়ে দিয়ে। স্ত্রীর স্নান হয়ে গেছে, টিফিন হয়ে গেছে, ম্যাম এসছে পড়াচ্ছে। আজকে বাবা বলেছে শুধু চিকেনের ঝোল আর ভাত হবে। আগে থেকে কোনো প্ল্যান ছিল না চিকেন হবে, সেই জন্যে দেখতেই পাচ্ছ কি অবস্থা ছিল। তো যাই হোক মোটামুটি চলো রান্না তো শুরু করে দিয়েছি।
যত তাড়াতাড়ি শেষ করা যায়, কেননা মামাম খাবে তো 12:30টায় করে উঠে। আর এদিকে মামামের প্রেশার কুকারে আমি দিয়ে দিয়েছি, স্যুপ করছি ওর জন্য আজকের একটু। বাবাও বলেছে রাত্রিবেলা স্যুপটাই খাবে। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। এত কথা বলতে বলতে তো ইন্ট্রোটাই দিতে ভুলে গেছি। তো যাই হোক চলো। হাই এভরিওয়ান, আমি রিঙ্কি, আর তোমরা দেখছো কিন্তু শ্রিয়া গোমনি ডেইলি ব্লগ। আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। তো চলো আজকের যে ব্লগটা এখান থেকেই না, অনেকক্ষণ আগে থেকেই শুরু হয়ে গেছে। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো, আশা করছি আজকের ব্লগটা ভালোই লাগবে তোমাদের। চলো, উড়ে যাচ্ছে। যেহেতু ওদিকে আমি জলটাকে ঝরিয়েছিলাম ভালো করে, সেজন্য দেখো সেরকম খুব একটা কিন্তু জল বেরোয়নি। আর না হলে কিন্তু জল বেরিয়ে পুরো এক কড়া জল হয়ে যায়। আর আমি এখানে একটু ধনে গুঁড়ো দিলাম, এটা শিখেছি আমার ভাইয়ের থেকে। জিরে গুঁড়োটা সত্যি বলছি আমি একদম সহ্য করতে পারি না, ওই জিরে গুঁড়োর গন্ধ মাংসর মধ্যে আমার একটুও ভালো লাগে না। কেন যেন মনে হয় সেই পাতলা ঝোল খাচ্ছি মাছের ঝোলে, সত্যি আমার একদম পছন্দ হয় না। তো সেই জন্য আমি শুধু ধনে গুঁড়োটাই দিই, আমার ভাইয়ের থেকে তাও শেখা। আমার ভাই দেয় জিরে গুঁড়োটা, বাট আমার পছন্দ হয় না বলে আমি দিলাম না। তো তোমরা কে কে জিরে গুঁড়ো দিয়ে মাংস খাও সেটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তবে আমার ভাই কিন্তু খুব ভালো রান্না করতে পারে এই মাংস টাংসগুলো, ডাল চচ্চড়ি না, ওর কাছ থেকে কিছু কিছু জিনিস শেখা আমাদের বলতে পারো। যেমন কষার মধ্যে মাঝখানে দেখলে আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়েছিলাম, ওই দেয় দেখি বেশ ভালো লাগে খেতে, সেজন্য আমিও দিলাম। আমরা তো হয়ে গেলে ওপর দিয়ে হালকা করে একটু ছড়িয়ে দিই, কিন্তু ও দেখি কষার সময়তেও দেয়, তো সেজন্য আমিও একটু দিয়ে নিলাম। তো এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমি বাসনগুলো মেজে নিলাম। ওই একসাথে অনেক বাসন মাজলে না বেসিন ভর্তি হয়ে যায় আর মাজতেও কষ্ট হয়, সেই জন্য আমি যেটুখানি পরে আগে টুকটুক করে মাজতে থাকি, তাহলে কমে যায় বাসনগুলো আর অত ঝামেলাও থাকে না। আর এদিকে দেখো একটুও কিন্তু জল ছাড়িনি, খুব সুন্দরভাবে কষাটা হচ্ছে একদম শুকনো শুকনো ভাবে। তো হালকা হালকা তেল ছাড়ছে, মানে খুব ভালো করে এখনো পর্যন্ত কিন্তু তেল ছাড়েনি, দেখো। তো আমি ওইভাবেই কষাচ্ছি। আর এদিকে কিন্তু প্রেসার কুকারের মাংসটা হয়ে গেছে, আমি তাই গ্যাসটা বন্ধ করে দিলাম। আর এদিকে দেখেছো আমাদের না মৌচাক যেটা ছিল না, সেটা না কখন ঝড়েতে পড়ে ভেঙে গেছে। আমি এখন দেখছি যে নেই। আর গাছটাতে আঁশফলও ধরেছে খুব, দেখো বেশ বড় বড় হয়েছে আঁশফলগুলো। তবে মৌচাকটা দেখতে না পেয়ে মনটা একটু আমার খারাপ হয়ে গেল। রান্না করতে করতে না শুধু ওইটাই আমি দেখতাম, কি ভালো লাগতো দেখতে। দেখো ওই যে একটুখানি টুকরো না কোনো রকমে বেঁচে আছে, ওখানে কিন্তু মৌমাছি একটাও নেই, ওই একটুখানি অবশিষ্ট যা আটকে আছে। আর এদিকে মাংসটাতে হালকা হালকা তেল ছাড়তে শুরু করে দিয়েছে, আমি ওই ঢাকা দিয়ে দিয়ে ভালো করে কষাচ্ছি। এবারে চলো কষাতে কষাতে সোনামায়ের ভাতটাকে রেডি করে নেওয়া যাক। প্রায় 1:45 বাজতেই যায়, ও 1:45টার সময় খেতে বসে। তো চলো রেডি করে নিই, মাংসর জায়গাটা খুলবো প্রেসার কুকারটা, কিন্তু তার আগে এই বাসনগুলো সরিয়ে নেবো। বাসন মাজার পর আমি এখানে বাসনগুলো রাখি যাতে জলগুলো ঝরে যায়, আর একেবারে ওই র্যাকে রাখলে না খুব নোংরা অবস্থা হয়, জলগুলো চারিদিকে পড়তে থাকে, যাচ্ছে তাই হয়। সেজন্য আমি এখানে একটু জলটা ঝরিয়ে নিয়েই তারপরে আমি ওখানে তুলে দিই। মাংসটা বেশ ভালো সিদ্ধ হয়েছে, তো চলো নামিয়ে নিই। বাবার আর স্ত্রীর একটু মাংস ভালোভাবে সিদ্ধ না হলে ওরা কেউই খেতে পারে না। বাবার বয়স হয়েছে, আর সেই সোনামায়ের তো ছোট না, দুজনারই দাঁতে জোর নেই ভালো। ওই কথায় বলে না যে মানুষের যখন বয়স হয়ে যায় তখন সেই বাচ্চা অবস্থায় ফিরে যায়, সত্যিই কিন্তু তাই। দেখো বাবার সেরকম কিছুই বয়স হয়নি, কিন্তু দাঁতের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, সেই সোনামার মতন অবস্থা হয়েছে, দুজনেই গলা মাংস খায়। আর এদিকে একটু আমি জল গরম বসিয়ে দিয়েছি, ভালো করে মাংসটা কষা হয়ে গেলে ওই গরম জলটাই ঢেলে দেবো ঝোলের জন্য। তো ওকে চলো খাওয়াতে খাওয়াতে আমি এদিকে রান্নাটা সারবো, মোটামুটি হয়ে এসছে, জলটা ঢেলে দিলেই হয়ে যাবে। দেখো ওপরে দেখেছো লাল লাল তেল কিরকম ভেসে উঠেছে, তো জলটা আমি আরেকটু পরিমাণ দেব, কেননা এখানে যেহেতু পাতলা মাংসের ঝোল করবো আলু দিয়ে শুধু, তো সেই জন্য জলটা আরেকটু দেব। দেখো এবারে আলুগুলো আস্তে আস্তে দিয়ে দেবো, তেল কিন্তু খুব সুন্দরভাবে ছেড়ে দিয়েছে, দেখো কিরকম বেশ লাল লাল টলটলে ঝোল। এইরকম দিয়ে কিন্তু অনেকদিন পর আজকের ভাত খাবো। তো চলো আলুটাও ঢেলে দিয়েছি, একটু হালকাভাবে সেদ্ধ হয়ে যাক। এদিকে গ্যাসের আঁচ একদম কমিয়ে দিয়েছি, আস্তে আস্তে ওটা ফুটতে থাকুক, যত সুন্দরভাবে ফুটবে আস্তে আস্তে তত মাংসটা সিদ্ধ ভালো হবে। আর এদিকে সোনামার দুষ্টুমি শুরু হয়ে গেছে, সোনামার জন্য লেবু আর আমাদের জন্য দই বের করব। বাবা কিরকম ভাবে খাবে সেটা আগে জেনে নি চলো।
আম দিয়ে খাবে? তাহলে মশলা দেবো না? ঠিক আছে। যারা যারা আমাদের ভিডিও দেখো তারা তো জানো যে ভাত পাতে আমাদের কিন্তু দইটা মাস্ট। দইটা প্রায় শেষের পথে ছিল, বাটিতে ঢেলে নিয়ে মা নতুন প্যাকেট কেটে নিল। আর এদিকে মাংসের ঝোলটা হয়ে এসেছে, আমি ওপর দিয়ে একটু গরম মশলা ছড়িয়ে দিলাম, দিয়ে আর একটু ঢাকা দিয়ে দিলাম, গন্ধটা যাতে চারিদিকে না ছড়ায়। বেশ ভালো লাগে কিন্তু গরম মশলার গন্ধটা। আর এদিকে দেখো সোনামায়ের কাণ্ড, বাবা তো পাটালি আম আর দই দিয়ে খাবে, জানি না মাংস দুপুরবেলা খাবে কিনা। আর আমাদের ওই যে জিরে গুঁড়ো আর বিনুন দিয়ে দিয়েছি, আমার রনি আর ছোট। আর সোনামাও এখন করে দই খাওয়া শিখেছে, আমাকে দই দাও আমাকে দই দাও বলে নিয়ে বসলো। দেখো কতটা খায়। ও তো নিজে খেলে খায় না, সারা গায়ে মাকে, তারপরে জোর করে ধরে আমি ওই 2 চামচ ওকে চেপে চুপে খাইয়ে দিলাম। টক দই খাওয়া ভালো শরীরের পক্ষে, সেই জন্য চেপে চুপে খাইয়ে দিলাম। খাওয়া দাওয়ার পরে একেবারে টেস্টি টেস্টি করছে, মুখ হাত পা ধুইয়ে পরিষ্কার করিয়ে একটু জল খাইয়ে দিলাম। ড্রেসটাকেও চেঞ্জ করিয়ে দিলাম। সারাদিনে যে ওর কটা ড্রেস চেঞ্জ হয় সেটা আমি নিজেও জানি না। তো যাই হোক, এখন একটা শশা টুকরো নিয়ে পড়েছে, সেটাকেই চেবাচ্ছে। আর ঘড়ির কাঁটায় কিন্তু 1:30 বাজে। এবারে চলো লেবুর রসটা আমি ওকে খাইয়ে দেব। আজকের একটা লেবুর রসই দিয়েছি ওকে। যে কোনো ফলের রস আমি ওই কাঁচের বাটিটাতেই রাখি, না হলে ওই বলে কষ ওঠে, সেই জন্যেই যখন ঠিক খাওয়ানোর সময় হয় তখনই গ্লাসটাতে ঢেলে ওকে দিই, না হলে বাটিতে করে ধরে খাওয়াতে না খুব অসুবিধা হয়। লেবুর রসটা খাইয়ে দিলাম মানে আমার কিন্তু ডিউটি শেষ। হ্যাঁ, আমাদের একটু শিফটিং ডিউটি, মানে সকাল টাইমটা আমার ডিউটি থাকে, মানে একদম সকালে কিন্তু রনির ডিউটি থাকে, তারপর আমার, আর তারপরে এই দুপুরের টাইমটা কিন্তু মায়ের ডিউটি। মা ওই ওকে ঘুম পাড়ায়। তো চলো, আমি কিন্তু খাবার টেবিলে চলে এসেছি। আর যেহেতু এক তরকারি ভাত খেতে নেই, সেজন্য কিন্তু উচ্ছে আলু সিদ্ধ দিয়েছিল। বেশ ভালো লাগে কিন্তু উচ্ছে আলু সিদ্ধ, কাঁচা লঙ্কা আর সর্ষের তেল দিয়ে মাখলে। তো সেটা দিয়ে খেয়ে কিন্তু এবারে আমি মাংসের ঝোলটা ঢেলে নিয়েছি। বেশ টলটলে মাংসের ঝোল, আর মাংসটা কিন্তু দারুণ সেদ্ধ হয়েছিল। দিয়ে ভাতটা খেলাম। অনেক দিন পর কিন্তু অনেকটা ভাত খেয়ে ফেলেছি। নিজেই রান্না করে নিজেই বলছি খুব সুন্দর হয়েছে। আসলে না, প্রত্যেকেই বলেছে সত্যি অনেকদিন পর মাংসের ঝোলটা দিয়ে ভাতটা খেয়ে যেন শান্তি হলো। তো যাই হোক, চলো, খাওয়া দাওয়া তো কমপ্লিট। এবারে ঘরে গিয়ে দেখছি সোনামা তো ঘুমাচ্ছে, আর রনিও খেয়ে দিয়ে এসে শুয়ে পড়েছে। এবারে আমিও একটু বিছানা নেব, আমারও শরীর আর চলছে না, এবার একটু শুলে যেন শান্তি হয়। সত্যি কথা বলতে কি, বাঙালিরা এই করেই মরে গো। এই দুপুরে এক থালা ভাত আর ঘুম, এটা না দিলে যেন বাঙালি নামটা সম্পূর্ণ হয় না। আর দেখো, আমি আজকের অনেকটা পরিমাণ খেয়ে ফেলেছি, তো আমার কিন্তু একটু রেস্টের প্রয়োজন। আমি একটু না ঘুমালে কিন্তু একদম হবে না। তো চলো, ঘুম থেকে উঠে তারপরে তোমাদের সাথে আবারও দেখা হবে। এটা ভেরি গুড। এটা বলো, এটা এটা ভেরি গুড। আচ্ছা, এটা বলো কি খায়, এটা কে খায়, কি তাহলে এটা বলো। দিল, নম করো, 2 হাত জোড়ো করে নম করো। এটা এটা কি, এটা কি, এটা তো তুমি জানো। এটা কি খেয়েছো? আচ্ছা, এটা কি মামা, এটা কি? হ্যাঁ, এটা কি বলো? হ্যাঁ, এটা কি বলো? জ্যাক না, জ্যাক ফ্রুট। আর এটা কে খায়? খেতে পারো? পাপাইয়া বলো। এটা এটা আচ্ছা, এটা কি? রিং, রিং ফিঙ্গার। আর এটা? আচ্ছা, এটা বলো। এটা 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 কি? এটা লিটল বলো। আচ্ছা, পড়ি দেবো, আগে বলো লিটল ফিঙ্গার। সব করো, বলেছো মা সরস্বতী মা গো। ওনাকে আজকে সন্ধেবেলা তাড়াতাড়ি পড়ানোটা কমপ্লিট করে নিয়ে আমি চটপট রেডি হয়ে নিয়েছি। আজকে শুধু আমি আর রনি বেরোচ্ছি, মাম্মামকে কিছু বলিনি, লুকিয়ে লুকিয়েই বেরোবো, তো যাতে দেখতে না পাই। চলো, আজকের একটু দরকার আছে, রাস্তায় যেতেই হবে, অনেকদিন যাওয়া হয়নি। অনেকদিন যাওয়া হয়নি না, কালকেই মার সাথে বেরিয়েছিলাম, বাট আজকে একটু রনির সাথে বেরোতে হবে, একটু দরকার আছে।
তো চলো যাওয়া যাক। সে আগে সমানে ইশারা করে বলছি ওকে আগে সরা, তবে আমি বেরোতে পারবো। তো ওকে সরাতেই আমি টুক করে আস্তে করে মার সাথে দেখা করে নেমে গেলাম। যেখানে দরকারে গিয়েছিলাম সেখানে এই যে দেখো এখনো রেমালের কামাল চলছে, এক হাঁটু করে জল। শোষণা কিন্তু এদিক থেকে অনেক ভালো, একটুও জল থাকে না বলতে নেই। থাকে মানে যখন বৃষ্টি হয় তখন ওঠে, সঙ্গে সঙ্গে আবার নেমে যায়। আমাদের গাড়ির আওয়াজ পেয়ে আর একজন লুকিয়ে বসেছে, এই যে দেখতে পেয়ে খুব খুশি। তো যাই হোক চলো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। কালকে নতুন আর একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করো আর কমেন্ট করো কেমন লেগেছে, কে কোথা থেকে দেখছো। যারা আমার চ্যানেলে নতুন তারা চটপট আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এই ধরনের ভিডিও দেখার জন্য। করেছো? সবাই সুস্থ থেকো, ভালো থেকো। এখনের মতন টাটা, বাই বাই, গুড নাইট। এইখানে নিচে